1946 সালের 16ই আগস্ট শহীদ মিনার ময়দানে মুসলিম লীগের তরফে একটি সভার আয়োজন করা হলো এবং যেই সভার অন্যতম সদস্যরা ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার একাধিক নেতা এবং সেখান থেকে ঘোষণা করা হলো ডাইরেক্ট অ্যাকশন ডে। কলকাতা জুড়ে তারপরেই যে তাণ্ডব দেখা গেল তা নিয়ে প্রশ্ন বিস্তার এবং এর মূল মাথা ছিলেন তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী লালবাজারে বসে পুলিশকে সেই সময় নিষ্ক্রিয় করে রাখলো এবং তারপর এই ধর্মতলা চত্বর, চাঁদনি চক সহ বিভিন্ন জায়গা, সেন্ট্রাল এভিনিউর বিভিন্ন জায়গাতে ধর্মীয় যেই সাম্প্রদায়িক উস্কানি বা যে সাম্প্রদায়িক দাঙ্গা বলা চলে তা ঘটতে শুরু করল। একাধিক মুসলমানরা তারা নেমে পড়লেন পথে হিন্দু নিধনের জন্য। তার কারণ ইংরেজ সরকারের কাছে পাকিস্তানের যে দাবি সেটা আরও জোরালো করতে হবে এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই এই হিন্দু নিধনের ঘটনা ঘটে চলল গোটা কলকাতা জুড়ে। আনাচে কানাচে কেবলমাত্র ডেড বডি বা মৃতদেহ পড়ে রয়েছে। মহিলাদের, বিশেষ করে হিন্দু মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, শিশুদের ধর্ষণ করা হচ্ছে। কেন? তাদের গর্ভে যাতে মুসলিম রক্ত বয়ে চলে সেই কারণের জন্য। এরপর আমরা কি ছবি দেখি, যখন এই হিন্দু নিধন যজ্ঞ চলছে সেই সময় গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখোপাধ্যায় তিনি সামনে এলে দু হাতে দুটো তরোয়াল নিয়ে নেমে পড়লেন হিন্দুদের রক্ষার জন্য। রাস্তা জুড়ে লাগাতার যারা ধর্মীয় উস্কানি দিয়েছিলেন, দাঙ্গা করেছিলেন, সে সমস্ত দাঙ্গাকারীদের নিধন করতে শুরু করলেন। গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠাকে অনেকেই সাম্প্রদায়িক হিসাবে আখ্যা দিয়েছেন। তাকে এমনভাবে পোর্ট্রে করা হয়েছে যেন মনে হচ্ছে যে তিনি হিন্দুদের মসিহা। অন্যদিকে দাঁড়িয়ে মুসলিম নিধনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমনটা একটা ন্যারেটিভ দীর্ঘদিন ধরে সেকুলার যে সমস্ত রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গের মসনদে, দেশের মসনদে বসেছে, তারা এটা প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু আদতে তা নয়। এই কারণের জন্যই, কারণ সেই সময় নিরীহ হিন্দুদের পাশাপাশি যে সমস্ত নিরীহ মুসলমানরা ছিলেন তাদেরকে রক্ষা করেছিলেন গোপাল পাঠা, তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকেই বোঝা যায় যে তিনি কেবলমাত্র দাঙ্গাকারী যারা ছিলেন, যারা ডাইরেক্ট অ্যাকশন ডের সঙ্গে জড়িত ছিলেন, যারা সেই কনস্পিরেসির সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকেই কেবলমাত্র হত্যা করেছিল, নিধন করেছিলেন গোপাল পাঠা। গোপাল পাঠা কোনো দাঙ্গাকারীকে সমর্থন করেননি এবং ধর্ম নির্বিশেষে তিনি মানুষকে রক্ষা করেছিলেন। কিন্তু যেহেতু সেই সময় হিন্দুদের প্রতি লাগাতার এভাবে আক্রমণ নেমে আসছিল, সেই কারণে হিন্দু রক্ষার্থে তার বাহিনী এবং তার ভূমিকা কার্যত চোখে পড়ার মতো ছিল। কিন্তু যে বললাম, বিভিন্ন সেকুলার তথাকথিত পার্টিগুলো তারা যে মসনদে বসেছিল এবং মসনদে থেকে বারবার একটা নির্দিষ্ট ব্যক্তিকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে গিয়েছে, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই ঘটনা ঘটেছিল সেটা নিয়ে প্রত্যেকে মুখে কুলুপ। সেই কারণে গোপাল পাঠা নিয়ে নির্দিষ্টভাবে কেউ কোনো গবেষণা করতে পারেননি আজ পর্যন্ত। এর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখা ভালো, গোপাল পাঠা প্রথম থেকেই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি যেরকম ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, ঠিক একইভাবে পরবর্তীকালে তিনি নেতাজির আদর্শে দীক্ষিত হয়েছিলেন। নেতাজির যে ভাবাদর্শ, তাকে সম্মান জানিয়ে দেশ স্বাধীনতার যে কাজ তাতে লিপ্ত হয়েছিলেন। কিন্তু সেই সময় যে ধর্মীয় উস্কানি, ধর্মীয় দাঙ্গা গোটা কলকাতা জুড়ে দেখা গিয়েছিল, অনেকেই বলে থাকে গোপাল পাঠা যদি না থাকতেন, গোপাল মুখোপাধ্যায়ের ভূমিকা যদি না থাকতো, তাহলে আজকের এই কলকাতা বাংলাদেশের অভ্যন্তরে চলে যেত। এখন বাংলাদেশের যা অবস্থা আপনারা বুঝতেই পাচ্ছেন, যদি কলকাতা বাংলাদেশের অন্তর্ভুক্তিকরণ ঘটত, পাকিস্তানের ভেতরে চলে যেত, তাহলে আমরা হয়তো আজকে এই স্বাধীন কলকাতা, স্বাধীন মানুষ থাকতাম না। সালের 16ই আগস্ট ময়দানে একটি সভার ডাক দিয়েছিল মুসলিম লীগ। এরপর কলকাতা সহ নোয়াখালী সহ একাধিক জায়গা পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে দিয়েছিল পাকিস্তানিপন্থী মুসলমানেরা। সেই সময়
একের পর এক হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়। ওই আবহেই গোপাল মুখার্জি দুহাতে তরোয়াল নিয়ে নেমে পড়েন দুষ্কৃতীদের, দাঙ্গাবাজদের ধ্বংসের উদ্দেশ্যে। গোপাল মুখার্জি কেবলমাত্র হিন্দুদেরই বাঁচিয়েছেন এমনটা কিন্তু নয়, নিরাশ্র নিরীহ মুসলমানদেরও তিনি উদ্ধার করেছিলেন, তাদেরও প্রাণ রক্ষা করেছিলেন। আসুন আজকে আপনাদের সেই গল্পই শোনাবো তার পরিবারের লোকেদের থেকে। পাঁঠা মানে হচ্ছে যে পাঁঠার মাংস আমরা খাই। অ্যাকচুয়াল কথাটা তা নয়, কথাটা হচ্ছে ব্যাপারটা, ঘটনাটা একটু বলি আপনাকে, একটু সংক্ষিপ্তভাবেই বলে দিচ্ছি। মলঙ্গা লেনে যে সময় আত্মোন্নতি সমিতি পরিচালিত হতো যে এই অঞ্চল থেকে, তখনকার দিনে বিপ্লবীরা কুস্তি, লাঠি খেলা, তরোয়াল চালানো, ছোড়া চালানো, আখড়া, তখনকার দিনে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ক্লাবগুলো এক একটা আখড়া ছিল। এই আখড়াগুলো থেকেই সমস্ত রকমের বিপ্লবীরা শরীরচর্চা, কারণ তাদের কাছে তখন আগ্নেয়াস্ত্র পাওয়া মানে একটা হাতে মানে চাপ পাওয়ার মতন ব্যাপার। তো তারা এই কুস্তি এবং ছুরি চালানো, তরোয়াল চালানো, লাঠি খেলা, এইসবের মাধ্যমেই ব্রিটিশের সঙ্গে লড়াই করেছে। আগ্নেয়াস্ত্র ছিল, এটা সংখ্যায় খুবই কম। তো সেই রকম মলঙ্গালের যে আখড়া, সেই আখড়াতে নিয়মিত দাদু কুস্তি করা এবং লাঠি খেলা এই সমস্ত চর্চা করতে। তো সেখানে তৎকালীন লালবাজারের যে সমস্ত মানে চালু ভাষায় যাদেরকে খুচুর বলে বা স্পেশাল, ওই ধুতি পাঞ্জাবি পরা বিহারি, সেই খন্ডামার্কা চেয়ারওয়ালা, ওনারাও ওখানে মাঝে মধ্যে কুস্তির আখড়ায় সব ওই কুস্তি করা, মুকুর ভাজা এইসব করতে আসতো। তো সেই থেকে, সেই লড়াই থেকে একটা কথা আছে না প্রচলিত, যে ছেলেটার বুকের পাটা আছে, একা লড়ে গেল, ছেলেটার ক্ষমতা আছে, এই যে বলে, এই কথাটা পাঠা আছে বলতে 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 পাঠা। এবার হিন্দুস্তানিরা বলে হ্যাঁ পাঠা হয়, পাঠা, হ্যাঁ বলে না, একটা বলিষ্ঠ মানুষকে, সুঠাম চেয়ারওয়ালা বলিষ্ঠ মানুষকে পাঠা বলে, সেই পাঠা। এবং ওনার প্রফেশনটা হচ্ছে, উনি যে মাংসের দোকান করেছিলেন, বাঙালি হিন্দু পাঁঠার মাংসের দোকান, ঝটকা মাংসের দোকান, সেই এই প্রফেশন আর ওনার এই চেহারা, ওনার এই ব্যাপারটা, এই দুটোকে মিলিয়ে পাঞ্চ করে যারা নিন্দুক, তারা তো নিন্দা চিরকালই করে এসছে এবং এখনও করে, যে সেই ওইটাকে বিকৃত করে পাঁঠা প্রচলিত করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল কথাটা পাঠা, পথ হয় হসন্ত আকার, মানে অ্যাকচুয়াল পাঠা বলতে এই জিনিসটাকেই বোঝাচ্ছে। তো সেইটাকে বিকৃত করে পাঁঠা বলে এখন চারিদিকে চালাচ্ছি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বলুন বা দেশ বাঁচানোর বলুন, সাম্প্রদায়িকতার ভিত্তিতে যে দেশ 48 সালের তথাকথিত 15ই আগস্ট বিভাজিত হয়েছিল, শেষ চেষ্টা করে গিয়েছিলেন এই 16ই আগস্ট 1946 সালে গোপাল মুখার্জির নেতৃত্বে ভারতের জাতীয় বাহিনী। এটা আমরা মনে করি এই দাঙ্গা, 46-এর দাঙ্গা কোনো কমিউনাল দাঙ্গা নয়, এটা মুসলিম লীগ দ্বারা পরিচালিত হয়েছিল। লীগ অবশ্য দাঙ্গাকারীরা এই দুর্ঘটনা বা এই নরকীয় হত্যালীলা চালিয়েছিল এবং উনি শক্ত হাতে অস্ত্র নিয়ে সেই দাঙ্গাকারীদের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিলেন, ওই দাঙ্গাকারীদেরকেই প্রতিরোধ করেছিলেন। কিন্তু এর মানে এই না ছেলেদের হাতেও অস্ত্র তুলে দিয়েছিল যে তোমরা ব্যবহার করো, দরকার পড়লে প্রয়োগ করবে এর অস্ত্র। এই অস্ত্র প্রয়োগ করবে তাদের যে তোমাকে অস্ত্র নিয়ে মারতে আসছে, তার বাড়ির লোককে, তার বাড়ির মেয়েকে টেনে নিয়ে এসে ইজ্জত করবে না, কোনো বৃদ্ধা রাস্তায় কেউ খেলা চালাচ্ছে তার উপর অত্যাচার করবে না। যদি সেইটাই হতো, তার জলজান্ত উদাহরণ আমরা যেখানে এখনো পর্যন্ত আছি, আমাদের বাড়ির উল্টো দিকের প্রপার্টিটা এখনো পর্যন্ত মুসলিমদেরই মালিকানা সত্ত্ব রয়েছে। আমাদের এই অঞ্চলে যার বয়স 90, রফিক চাচা বলে একজন আছেন, উনি ইসলাম ধর্মাবলম্বী, উনি এখনও পর্যন্ত জীবিত রয়েছেন। ওনাকে রক্ষা করেছিলেন কিন্তু এই গোপাল মুখার্জি, এই অঞ্চলেই উনি ছিলেন। মলঙ্গালেন অন্যতম পীঠস্থান স্বাধীনতা আন্দোলনে। এই পীঠস্থানে তৎকালীন সমস্ত বিপ্লবীরা, নামি দামি বিপ্লবীরা এখানে আসা যাওয়া করতেন, তাদের সকলেরই পদধূলি পড়েছে এই অঞ্চলে। তার মধ্যে আমি কাকে ছেড়ে কার কথা বলবো, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, বিনয় বাদল, বীরের কনস্ত সিং, লোকনাথ বল, মাস্টারদা সূর্য সেন, পুলিন বিহারী দাস নিয়মিত এখানে আসা যাওয়া করতেন।
এবং কোনো এক সময় কোনো এক ইয়েতে কলকাতা কর্পোরেশনের মেয়র থাকাকালীন এবং বহুবারও নেতাজি সুভাষচন্দ্র বোস কাকার সঙ্গে আমাদের এই বাড়িতে এই অঞ্চলে দেখা করতে এসেছিল। তো ওনার সঙ্গে দেখা হওয়ার পরে একটা আমূল পরিবর্তন, একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের যে সশস্ত্র বিপ্লব, সশস্ত্র আন্দোলন, লড়াইয়ের মাধ্যমে যে আজকের যে স্বাধীনতা, এই সমস্ত ব্যাপারগুলো অনুপ্রাণিত হয়ে নেতাজির ভাবধারা, নীতি এবং আদর্শে দীক্ষিত এবং মন্ত্রে উচ্চারণ করে উনি নেতাজিকে সামনে রেখে নেতাজির যে আদর্শ, সেই আদর্শ মেনে এখনো পর্যন্ত আমরা সেই ধারাবাহিকতাটাকে বজায় করে চলেছি। কারণ আপনারা যেই সংগঠনে বসে আছেন জাতীয় আত্মত্রাণ সমিতি, ওই জাতীয় আত্মত্রাণ সমিতির বয়স 1945 সালে যার স্থপতি, এবং এটা স্বাধীনতার 2 বছর পূর্বে। এবং এই সংগঠনের মূল মন্ত্র হচ্ছে একতা, বিশ্বাস এবং বলিদান, যা আজাদিন বাহিনী যে মন্ত্র নিয়ে ভারতবর্ষ স্বাধীনতা করার জন্য লড়াই করেছিল, সেই ভাবধারাটা, সেই চিন্তাভাবনাটা এবং সেই নীতি আদর্শ, সেইটা জাতীয় আত্মত্রাণ সমিতি আমাদের মাধ্যমে আমরা এখনো পর্যন্ত বহন করে নিয়ে চলেছি, যেটা আমাদের পূর্বপুরুষেরা বহন করে বা আমাদেরকে পথ দেখিয়ে গেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে মলঙ্গালেন, আমরা আজকে যে জায়গায় বসে এই ইন্টারভিউটা আপনাদেরকে দিচ্ছি, মলঙ্গালেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান যে কটা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মলঙ্গালেন। কারণ এই অঞ্চল থেকে সেই সময় আত্মোন্নতি সমিতি পরিচালিত হতো, যার মূল কর্ণধার বিপ্লবী অনুকূল মুখার্জি, বিপিন বিহারী গাঙ্গুলি, রনেন গাঙ্গুলি, প্রভাত দে, অংশু ব্যানার্জি, হরিদাস দত্ত, শ্রীশ মিত্তি, এইরকম সমস্ত বিপ্লবীরা এই অঞ্চল থেকেই পরিচালিত করতেন। তাদের পরবর্তী প্রজন্ম, যিনি বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় ভ্রাতস্পুত্র গোপাল মুখোপাধ্যায়, বিপ্লব মন্ত্রে অনুকূল মুখার্জির কাছ থেকেই দীক্ষিত এবং শৈশব থেকে কৈশোর বেড়ে ওঠা একটা স্বদেশী ঘরানার মধ্যে থেকে উনি বেড়ে উঠেছিলেন। তো যার জন্য ওনাকে শেখাতে হয়নি দেশপ্রেম কি, স্বদেশী আনা কি, কখন দেশের জন্য কাজ করতে হবে, কখন নিজেকে নিয়োজিত করতে হবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বলুন, যে কোনো দেশের কাজেই বলুন। আর এই ব্যাপারটা প্রতিফলিত হয়েছিল ওনার মধ্যে। উনি স্বাধীনতা আন্দোলনে যেরকম অংশগ্রহণ করেছিলেন, তার সাথে সাথে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে ভারতের জাতীয় বাহিনী তৈরি করে উনি অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও নানান বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং 42-এর যে আন্দোলন, সেই আন্দোলনে গান্ধীজির যা নীতি, অহিংস পরম ধর্ম, সেই নীতির সঙ্গে ওনার মতবিরোধ হয় এবং গান্ধীজি যে নীতি আদর্শে মেনে চলছিলেন, ওনার সঙ্গে একটা মতবিরোধ হওয়াতে উনি আস্তে আস্তে ভারতের জাতীয় বাহিনী নিয়ে বসে যান এবং তার ফলস্বরূপ আবার সেটা প্রতিফলিত হয় 1946 সালে দেশভাগের জন্য তথাকথিত যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল এবং যেটা গ্রেট ক্যালকাটা কিলিং নামে কুখ্যাত, যেটা আজকের দিনটাকে আমরা সেটা স্মরণ করছি। সেই 16ই আগস্ট 1946 সালে এটা শুরু হয়েছিল এবং সেই 46-এর দাঙ্গায় ওনার একটা বিরাট ভূমিকা ছিল। ভূমিকা এইটাই ছিল যে একটা পূর্ব পরিকল্পনা ছিল যে গঙ্গার এপার থেকে সমস্ত অংশটা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের অভ্যন্তরে চলে যাবে এবং কলকাতা বা ভারতবর্ষ বলুন বা পশ্চিমবাংলা বলুন, যার সীমানাটা হবে গঙ্গার ওপার থেকে। এবং এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার মধ্যে কলকাতার বেশ কিছু স্থাপত্য, সেই স্থাপত্যগুলো বম্বিং করে উড়িয়ে দেওয়া হবে এবং ধ্বংস করা হবে। তো
এইরকম একটা পরিকল্পনা ছিল। এই পরিকল্পনাটা উনি জানতে পারার পরে উনি এলাকার সমস্ত ছেলেদেরকে এবং বিভিন্ন অঞ্চলের ছেলেদেরকে সংগঠিত করে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হয়েছিল। অস্ত্র তুলে নেওয়ার পরে সেই মুসলিম লীগ দাঙ্গাকারী যারা এই দাঙ্গাটাকে বাঁধিয়েছিলেন তাদেরকে শক্ত হাতে অস্ত্রের মাধ্যমে, অস্ত্রের প্রয়োগে এইটাকে প্রতিরোধ করে, যার ফলস্বরূপ আজকে আপনারা এই পশ্চিমবাংলা বলুন বা ভারতবর্ষের অভ্যন্তরে আজ অব্দি রয়ে গেছে। ফলে গোপাল পাঠার অবদান অবশ্যই চোখে পড়ার মতো ছিল সেই সময় তাকে। কিন্তু ওই যে বললাম, তথাকথিত সেকুলার দলগুলোর জন্য তারা মানুষকে ভুল পথে চালিত করেছেন, মানুষের কাছে সেই তথ্য পৌঁছাতে দেননি যেই তথ্য পৌঁছানোর প্রয়োজন ছিল। আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না এবং স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।